স্পেশাল ঈদ আড্ডা প্রেজেন্টেড বাই জেডএস RM, powered by গ্রাম বাংলা টিউবস লিমিটেড, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল ঈদ আড্ডায়। আমরা সবাই আসলে একটা ঈদের আনন্দের মধ্যেই আছি। ঈদ শেষ হয়েছে এবং ঈদের আনন্দ এখনও ফুরায়নি, কারণ এই পবিত্র ঈদুল আজহা যেটা কোরবানির ঈদ, তার উৎসবটা একটু 2-3 দিন ধরেই চলে। মানে আমাদের পারিবারিক জীবনে, টেলিভিশনে, সব জায়গাতেই ঈদের আনন্দটা চলে। সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে আজকের এই স্পেশাল ঈদ আড্ডায় আমরা এমন দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যাদেরকে আপনারা চেনেন রাজনীতিবিদ হিসাবে, খুবই আলোচিত ব্যস্ত রাজনীতিক। কিন্তু আজকে আমরা আসলে রাজনীতির প্যাচালে আমরা যাব না, কারণ এই প্রতিদিন শুনতে শুনতে আমরাও ক্লান্ত। আজকে আমরা ঈদের আনন্দেই থাকব। শুরুতে দুজন অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি। আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আছেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। নজরুল ভাই, আপনাকে, বাবু ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে কেমন কাটলো ঈদ, সেটার সাথে একটু মিলিয়ে দিচ্ছি যে মানে ছেলেবেলার ঈদের একরকমের আনন্দ, তারপরে ধরেন এখন আপনি রাজনীতি করেন, জনপ্রতিনিধি, সব মিলে কিন্তু এখনকার ছেলেবেলার মতো পাবেন না। তবু যদি আমি একটু তুলনা করতে বলি, ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ, এই দুটার মধ্যে আনন্দের মিশেলটা কেমন হয়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন ছোট ছিলাম, স্কুল বয় ছিলাম, কলেজ স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি লাইফ ছিল, তখন কিন্তু ছিল একটা ভিন্ন। যে জায়গায় আমাদের মাথার উপর ছাদ ছিল, ছায়া ছিল, একটা বটগাছ ছিল। কিন্তু এখন মনে হয় যে আমরা নিজেরই একটা বটগাছ হয়ে গেছি। মানে আপনি অনেকের কাছে এখন সেই ছায়া হয়ে থাকেন। চাহিদার ফুল পরিবর্তন হয়েছে। তখন আমরা চেয়ে থাকতাম, এখন আমাদের কাছে কিন্তু অনেকে, এবং রাজনীতির কারণে আপনার কাছে অনেক লোক চেয়ে থাকে। আগে হয়তো ছোট পরিবার ছিল, এখন বড় পরিবার। চেয়ে থাকা মানে কাছে চায়, তাদের কিছু ইচ্ছা শক্তি আছেন যেটা কাজে লাগাতে চায়। এবং দেখা যায় যে ঈদ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ফাংশনে রাখতে চায়। একই সময়ে একাধিক জন। বড়বেলার এত দায়িত্বের থেকে ছোটবেলার আনন্দটাকে মিস করেন কখনো কখনো? ছোটবেলার আনন্দটা ভালো লাগে যখন দেখি আমার ছেলে সালাম নিয়ে ব্যস্ত থাকে, সালাম করতে থাকে, তখন আমার মনে হয় আমারও ছিল একদিন, যে সালাম করতে করতে কত বেশি এই সালামি কালেকশন করতে পারলেন, এই অন্যান্য ভাই বোনদের চেয়ে আমি বেশি পাই কিনা, বা যিনি একটু টাকা বেশি দিবেন তাকে আগেই ঠিক করে রাখা, তার এখানে যাওয়া, এই যে ছিল, এটা এখন তো আর আমাদের নেই। কিন্তু আমাদের ভাই ভাতিজা, ওদের সন্তানদেরকে যে দেখি, এটা আসলে অনেক ভালো লাগে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি যতটুকু জানি যে আপনার ঈদ বোধহয় বেশিরভাগ ঢাকাতেই কেটেছে, ফলে গ্রামের ঈদের আনন্দটা ওনাদের যেমন, সেটা আপনি মিস করেছেন, 1 নম্বর। 2 নম্বর কারণ হলো যে হয়তো মানে আমাদের মতো যেভাবে মানে হাটে গিয়ে গরু পছন্দ করে কেনার সেই সুযোগটাও খুব বেশি বাংলাদেশের বাস্তবতা হয়তো ছিল না। তবুও ঈদের আনন্দ তো নিশ্চয়ই কোনো কমতি ছিল না আপনার। সেইটাকে এই ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ, মানে আপনার আনন্দটা একটু, ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ যদি আমি তুলনা করি, তাহলে আসলে তুলনা হয় না। এই কারণে যে ঈদ বলতে যদি আনন্দ বোঝায়, খুশি বোঝায়, সেটা আমাদের ছোটবেলাতেই আমরা পার করে এসেছি। এখন আর দায়িত্বটা এত বেশি চলে এসছে, পারিবারিক দায়িত্ব, এবং ছেলেরা যেমন গরুর হাটে যায়, ঈদগাতে যায়, সকলের সাথে দেখা সাক্ষাতের একটা বিষয় থাকে। মেয়েদের আবার সমপরিমাণ বা অনেক সময় বেশি দায়িত্ব থাকে বাসার ভেতরে, মানে ঘর সামলানো এরকম। কিন্তু ছেলেবেলায় কেমন হয়েছে যে ঈদের দুপুরের পরে বিকেলে রিকশায় করে বন্ধু বান্ধব মিলে ঘুরে বেড়ানো। হ্যাঁ, ঈদে তো সকাল থেকে ঘোরা শুরু হতো। বাবা আমাকে নিয়ে বেরোতেন, এবং আম্মা তো বাসা মেহমান আসছেন, ওনাদের টেক কেয়ার করতে হবে, বাট আব্বু আমাকে নিয়ে বেরোতেন। আমার 2 নানির বাসা, আমার ফুপুদের বাসা, খালাদের বাসা, এগুলো সব করে 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 আমি আর বাবা সন্ধ্যায় ফিরতাম। তো ওইটাকে মিস করেন এখন, এই ছেলেবেলার বাবার সাথে ঘুরতে যাওয়া? ভীষণ ভীষণ। এবং একটু বড় হওয়ার পর আমি বাবার পাঞ্জাবি আমি ঠিক করতাম। বাবার পাঞ্জাবি আমি আর মা লুকিয়ে যেতাম, বাবাকে দেখাবো না। আর বাবারটার সময় তো সুতরাং দুজনের আমি কমন। এবং এই কারণে দেখা যেত যে এই তোর মা কি এই রংটা ভাল লাগবে, পছন্দ হবে, পরবে, একটু গাঢ় হয়ে যাচ্ছে, আচ্ছা তোর বাবাকে লাল পাঞ্জাবি দিবি। আমি বলছি আচ্ছা বাবা ফর্সা মানুষ, লাল পাঞ্জাবি তো দিব, ফুটবে তো। হ্যাঁ ফুটবে। তো এগুলো বলতেন। আর আমি যাই দিতাম, বা ধরেন একটা হয়তো ডিশ রান্না করেছি,
মুখে দেওয়ার মতো হয়নি। কিন্তু বাবা তো প্রশংসা বাবা পঞ্চমুখ। প্রশংসা করে একদম অস্থির, এবং মেহমানদের বারবার বলতে ইচ্ছা করতো, আমার মেয়ে রান্না করেছে, আমার মেয়ে রান্না করেছে, আমার মা রান্না করেছে। আমি আস্তে করে বলতাম, বাবা এটা খুব খারাপ হয়েছে, কাউকে বলার দরকার নাই। কিন্তু আপনার বাবাও রাজনীতি করতেন এবং ব্যস্ত রাজনীতিবিদ ছিলেন, আপনি নিজেও রাজনীতি, ফলে এক ধরনের ব্যস্ততা তো আপনাদের এক ধরনের ধারাবাহিকতা আছে, সেইখানে তো কোনো কমতি হয় নাই সেটা। বাবার রাজনীতিটা খুবই ভিন্ন, এবং বাবা আমি বলবো যে আজকাল রাজনীতিবিদ বলতে যা বোঝায়, বাবা মোটেও তা ছিলেন না। ক্ষমতার রাজনীতি, দাপটের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, টাকার রাজনীতি, কোনোটার সাথে আমার বাবার কোনো সম্পৃক্ততা ছিল না। ওনার রাজনীতিটা ভিন্ন ধারায় ছিল, এবং ওনার সঙ্গে যারা চলতেন তারাও ওই প্লেন লিভিং হাই থিঙ্কিং এর রাজনীতিতেই বিশ্বাস করতেন। হয়তো খুব বেশি মানুষ না, অল্প মানুষ, কিন্তু তারা ওই রাজনীতিতেই চলতেন। কিন্তু আমার রাজনীতি, আমি দ্বিদলীয় ধারার রাজনীতিতে চলে এসেছি। আমার রাজনীতির প্যাটার্নটা ইজ লিটল ডিফারেন্ট, এরকম না হয়। জি জি, আপনাকে ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম বাবু, একটা জিনিস যে ধরেন মানে এই যে কোরবানির ঈদ, এটা তো কোরবানির আসলে স্যাক্রিফাইস, ত্যাগ, কিন্তু আমরা দেখি যে ইদানিং আমাদের দেশে একটা দেখনদারির ব্যাপারটা খুব প্রবল হয়েছে। যেমন এবারের ঈদে পত্রপত্রে গণমাধ্যমে দেখা গেছে যে 1 কোটি টাকা দামের গরু, 15 লাখ টাকা দামের ছাগল, এই যে মানে দেখানোর, আপনারা যেমন বলছিলেন যে ছোটোবেলায় কার গরু বড়, সেটা কিন্তু একটা থাকে, কিন্তু সেই কম্পিটিশন একটা, আর কোটি টাকা দিয়ে গরু কেনা বা 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনা, আমরা কি ঈদের মূল চেতনাটাকে একটু উল্টে দিলাম, মানে উল্টে যাচ্ছে কি? আপনি নিজেই জানেন এবং এটা আমরা জানি যে স্যাক্রিফাইসটাই হলো কোরবানির ঈদ। এখানে এটা একটা প্রত্যয়, এটা একটা ভালোবাসার জায়গা থেকে স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসা সব কিছু মিলে কিন্তু এই কোরবানি ঈদের আবির্ভাব। তো এই সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমরা ত্যাগ করব মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। সেই ক্ষেত্রে আমরা যেই দিকে দাবিত হচ্ছি, এটা এই একটা মেরুকরণ, কিন্তু এইটা ধর্মে কর্মে কিন্তু মানায় না। গরুর সাথে স্বর্ণের চেন, গরু কিনলে খাসি ফ্রি, এই যে এগুলো হলো একটা মার্কেটিং। এই মার্কেটিং যারা করছেন বা ধর্মের মূল চেতনার সাথে এইটার সাথে ঈদের কোনো মিল নেই, কিন্তু যারা করছেন ওরা এটাকে মজা নিচ্ছেন এবং এই ব্যবসার কাজে এটা মনোনিবেশ করার চেষ্টা করছেন শুধুমাত্র। কিন্তু যিনি গরুটা কিনছেন তিনি হলো সুন্দর গরুটা, পছন্দের গরুটা কিনছেন। তার যদি মন মানসিকতা এরকম থাকে তাইলে বাজারে এটা হোক না হইলে কি হয়, এই আর কি। বাড়তি আনন্দ যোগ দেওয়ার জন্য যে অপচেষ্টা বা চেষ্টা, যেটাই আমরা মনে করি, সেইটা কিন্তু আমাদের মূল ধর্মীয় চেতনাটা থাকাটা বেশি জরুরি। ধর্মীয়ভাবে কখনই এটাকে গ্রহণ করা উচিত না। আমাদের মূল চেতনা থাকবে আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানি নেওয়া, কোরবানি দেওয়া, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী করা উচিত। আল্লাহকে খুশি করার জন্য যে বিশাল একটা গরু, বিশাল মানে আপনি বড় গরু দিলে আল্লাহ বেশি খুশি হবেন না, বিষয়টা হলো আপনার সবচেয়ে এই আপনার উপর যেটা ফরজ হয়ে গেছে সেইটাকে যেন আপনি যথাযথভাবে পালন করতে পারেন, এবং এই কোরবানিটাকে যেভাবে বন্টন করার কথা সেইভাবে আপনি করছেন কিনা, করবেন কিনা, এটা আপনার মন মানসিকতার উপর নির্ভর করে। সেইটার বিবেচনার দায় দায়িত্ব তো মহান রাব্বুল আলামিন। আমরা মূলত কিন্তু এই উৎসবটাকে সেইভাবে ভেবেই করা উচিত, এবং করেনও তা সেইভাবেই। আমি মনে করি মুসলমানরা সেভাবেই করেন। তা আপনি যেটা বলছেন যে আত্মতৃপ্তির বিষয় কিন্তু এখানে কিছু আছে, যে ছেলে চাচ্ছে বড় গরুটাই আমার কিনতে হবে। বাবা ছেলেকে খুশি করানোর জন্য যে কোরবানিই তো সর্বশেষ, কিন্তু এইটা যে কোরবানিও আমার ভালো হলো, ছেলেও খুশি হলো, মূল কথাটা হলো কিন্তু কোরবানি। সুতরাং এই ক্ষেত্রে যে যতটুকু ব্যয় করার এর চেয়ে বেশি করতেও আপত্তি করে না। জি, এইটা আর কি। তবে যেন আমাদের সামর্থ্যের বাইরে বা এবং সেটা যেন সৎ পথে উপার্জিত অর্থ হয়, সেটা তো মূল কথা। কিন্তু আমরা কি দেখছি, আমরা এরকমও কিন্তু দেখি যে কোরবানির জন্য যে বসে থাকে, যে কোরবানি দিব আমার একটা ব্যবস্থা করেন, দেখানোর লোভ, এই লোভ লালসা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কোরবানি। সেটাই কিন্তু আমরা উল্টা যেটা যিনি করেন, আমরা যেটা করি, আমরা যেন সেটা না, সেটা যেন না করি, তাহলেই আমাদের শিক্ষাটা আল্লাহ খুশি হবেন। এবং আমাদের উপর যে দায়িত্ব, এই দায়িত্ববোধ থেকে আমরা যথাযথভাবে এগিয়ে যাচ্ছি, সেটা কবুল হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, বিরতির পরে আলোচনায় ফিরবো এবং দুজন রাজনীতিবিদের আসলে রাজনীতির বাইরে তারাও আসলে আমাদের মতোই তো মানুষ,
তারা কিভাবে তাদের ঈদ কাটান, অবসর সময় কাটান, সেইগুলো একটু জানার চেষ্টা করবো ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। স্পেশাল ঈদ আড্ডা প্রেজেন্টেড বাই জেডএস আরএম, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিউবস লিমিটেড, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ফিরে এলাম স্পেশাল ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নজরুল ইসলাম বাবু। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি ব্যস্ত রাজনীতিবিদ, সংসদে যখন ছিলেন তখন সংসদ উত্তপ্ত করে দিতেন, মাঠে যখন থাকেন মাঠে উত্তাপ, টেলিভিশন টকশোতে উত্তাপ, আপনি ব্যারিস্টার, নিশ্চয়ই প্র্যাকটিসেও সময় দেন অনেক। এই সব সারাদিনের এই ব্যস্ততার ফাঁকে আপনার অবসর পান কিনা, পেলে সেটা কিভাবে কাটান? অবসর তো নিশ্চয়ই পাই, এবং অবসর না থাকলে অবসর তৈরি করে নেই। ধরেন দুটো দিন হয়তো খুব ব্যস্ত গেল, সারা দিন ডে লং কাজ করলাম, আমি থার্ড ডেটা চেষ্টা করি একদম নিজের ফ্রি মতো। এবং আমার প্রফেশনটা যেহেতু এরকম যে আপনার শিডিউলটা আসলে আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারেন। মামলা আপনি লিস্টে কবে দিবেন, মামলা কবে লিস্টে আসবে, অথবা খুব আর্জেন্সি থাকলে বা শরীর বেশি খারাপ করলে একটু টাইম নিয়ে নেওয়া, পিছিয়ে নেওয়া, এগুলো আমাদের হাতে। সুতরাং আমার ওরকম আসলে প্রফেশনটা যেভাবে মানে বেশ চাকরিজীবী যারা তাদেরটা যেরকম একদম আমার সেটা না। সো একটু ফ্লেক্সিবিলিটি আছে এবং আমি সেটা এনজয়ও করি। আর অবসর সময় আমি আজকাল যেটা খুব করি, আমি জানি দর্শক হয়তো হাসবেন, আমি মোবাইলে ভিডিওগুলো স্ক্রলিং করি। কিরকম ভিডিও? কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের ইয়াং জেনারেশন, আমি দেখি তারা অ্যামেজিং কাজ করছে। হ্যাঁ, খুবই মজার মজার কন্টেন্ট তারা তৈরি করে। আমাদের সমাজের চারপাশে আমরা যাদেরকে দেখি তাদেরকে নিয়েই কন্টেন্ট তৈরি করা হয়, এবং এত চমৎকার তাদের ডায়ালগ, এত চমৎকার তাদের অভিনয়, এবং এত মজার তাদের কন্টেন্টগুলো, মানে আমার কাছে খুব চমৎকার মনে হয়, খুবই চমৎকার। এবং এর বাইরে পাশাপাশি আমি যেটা করি, আমি প্রচুর বই পড়ি, এবং অবশ্যই কোনো সিরিয়াস বই না, গল্পের বই, উপন্যাস। ছোটবেলা থেকেই আমার বাসায় যেহেতু আমার ভাই বোন নাই, আমার খেলার সঙ্গী তো আসলে কে, আমার বাবা মা অনেক ব্যস্ত মানুষ এবং দুজনেই লেট ম্যারেজ, আমি তাদের অনেক পরের সন্তান। সো তাদের সঙ্গে যে খুব একটা বন্ধুত্বপূর্ণ তেমনটা না, আহ্লাদের সম্পর্কটাই বেশি। তো আমি বই পড়া শিখেছি একদম ছোটবেলা থেকে, যে ওটাই আমার সঙ্গী। সেটা আমি এখনও কন্টিনিউ করি এবং প্রচুর পড়ি। আমি গান শুনি। আর অবসর সময়ে তো খুব বেশি হয় না। সিনেমা দেখেন? ভীষণ ভালো বলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে যা আসে সব দেখি। আপনার মানে সাম্প্রতিক সময়ে মানে মনে দাগ কেটেছে এমন একটা সিনেমার কথা বলেন একটু, ভালো লেগেছে? অনেকগুলো সিনেমা। হাওয়া আমার দাগ কেটেছে বাংলাদেশে, দেয়ালের দেশ দাগ কেটেছে। আমার ভালো লেগেছে, নতুন একটা কন্টেন্ট শুরু হয়েছে, চঞ্চল চৌধুরী আছে, অমানুষ বোধহয় নাম বা এরকম একটা কিছু, আই ফরগট। ওটিটিতে আরো বেশ কয়েকটা দুর্দান্ত সিরিয়াল, মোশাররফ করিমের অভিনয় দেখেছে, আসলে একটা নাম বোধহয় বলে ফেলাম, জানি না কেমন হলো। একটা না তো দুইটা বলছেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম। চঞ্চল চৌধুরী, হ্যাঁ। হাওয়াতে যেটা হয়েছে, আমি চঞ্চলকে আলাদা করব না, কারণ এখানে প্রত্যেকের অভিনয়, প্রোডাকশনটাই অন্যরকম, অসাধারণ। আমার আরেকটা খুব চমৎকার মনে হচ্ছে পেয়ারার সুবাস। আচ্ছা, পেয়ারার সুবাস আমার কাছে মনে হচ্ছে খুবই ভিন্ন ধারার একটা মুভি, চমৎকার। আর মোশাররফ করিম সম্পর্কে যেটা আমি বলবো, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে দুর্দান্ত অভিনয়, মানে শুধুমাত্র অভিনয়কে পুঁজি করে অসাধারণ, মানে হ্যাটস অফ। নিশ্চয়ই মোশাররফ করিম যদি দেখে থাকেন আমাদের এই পরিচয়টা পৌঁছে দিন। ওনাকে হয়তো মানে নায়ক বা ওরকম না অভিনয়। যেন নজরুল ইসলাম বাবু, আপনি তো মানে ছাত্র রাজনীতি করেছেন এবং ছাত্র রাজনীতির সময় থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এখন 4 বার সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন, ফলে আপনার ব্যস্ততা তো আরও অনেক বেশি গুরুত্বের কারণে। আপনি কি অবসর পান, পেলে কিভাবে কাটান? যেমনটি রুমিন ফারহানা বলছেন যে উনি কিছু অবসর জোর করে বের করে নিয়ে তার মতো কাটান, আপনার অবস্থা কি? না, ওনার তো একটা প্রফেশন আছেন, উনি যেই প্রফেশনটা করেন, পলিটিক্সের ফাঁকে প্র্যাকটিস করেন, কোর্টে যান। আমার তো সেই রেগুলার ওয়ার্কটা নেই, কিন্তু আমাদের পলিটিক্যাল ওয়ার্কটাই কিন্তু শুরু থেকে, জীবনের যে প্রান্ত থেকে শুরু করেছে স্কুল জীবন থেকে এখন পর্যন্ত কিন্তু রেগুলার ওয়ার্ক, আমাদের রেগুলার রুটিন প্রোগ্রাম থাকেই কিন্তু। আর ছাত্রলীগ করার সময় যে দেখুন, আমি আসলে কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করি, বঙ্গবন্ধুর কন্যার স্পর্শে আমি তার দয়ায় ছাত্রলীগের ইউনিভার্সিটির সেক্রেটারি, ঢাকা মহানগরের প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেক্রেটারি, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি, আমি কিন্তু এর মধ্যে জেলখানায় থেকে সেক্রেটারি হয়েছি, আপনি জানেন। তো এর মধ্যে কিন্তু আমাকে প্রত্যেকটি ভাইটাল পোস্ট হোল্ড করতে গিয়ে
বেশিরভাগ সময় আমাকে বিরোধী দল করতে হয়েছে, আমাকে জেলে থাকতে হয়েছে। সেই সময়টায় আমি অনেক বই পড়তে, কারাগারে গেলে কিন্তু রাজনীতিবিদদের একটা বড় সুবিধা বই পড়ার জন্য, অনেক বই পড়ার সুযোগ ছিল, বই পড়েছি, নামাজ পড়েছি, সেই কাজটা হয়েছে। কিন্তু বাইরে আসার পর বই পড়ার সুযোগ খুব কম। তবে রেগুলার এই সম্পাদকীয়গুলি পড়ি, আর রাতে সুযোগ পেলে যদি যেদিন একটু 10টা-12টার মধ্যে বাসায় ঢুকি, সেদিন কিন্তু কিছু একটা গল্পের বই পড়ি, দেখা যায় 10 পাতা পড়লাম, আরেকবার পড়লো, এইভাবে হয়। আর আমি যেটা মনে করি যে দেখেন, আমাদের যে কন্টিনিউ এই পলিটিক্যাল ওয়ার্কটা, সেটা কিন্তু যে কোনো প্র্যাকটিসের চেয়ে বেশি সময় দিতে হয়েছে। কারণ আমরা ছাত্রলীগ করতে যে, আপনি জানেন যে ক্যাম্পাসই পড়ে থাকতে হয়েছে। যখন মহানগরী ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, তখন এতগুলো কলেজ, এতগুলো থানা, প্রতিদিন দেখা গেছে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো নির্দেশনা, কোনো না কোনো প্রোগ্রাম, এইভাবেই দিনগুলি কেটেছে। আমাদের আসলে সুন্দর জীবন, আরামায়েশের জীবনটা আমরা এইটাকেই মেনে নিয়েছি। আমরা মনে করি এইটাই আমাদের আরামায়েশ এবং সুন্দর জীবন, এতে অভ্যস্ত হয়ে পড়েছি। এবং আমি মনে করি যে যদি নীতিগত দিক ঠিক থাকে, মন মানসিকতা ভালো রাখতে পারি, এবং যদি মুজিব আদর্শকে নিজে ধারণ করতে পারি, তাহলে এর চেয়ে বড় সময় কাটানোর আর কোনো পথ মনে হয় না। কিন্তু আপনার স্ত্রী সন্তান কি আপনাকে মিস করেন? এই ধরেন আমার স্ত্রী এই একজন ডাক্তার, সে উনিও তো তাহলে ব্যস্ত বেশি। সে গভর্নমেন্ট জব করে, এবং ব্যক্তিগতভাবে আমি যতটুকু তাকে চিনি এবং জানি, সে কোনোদিনই অফিস মিস করেন না। যত ঝড় বৃষ্টি, আধার রাত্র, তার শিডিউল ওয়ার্ক তিনি করবেনই। এবং সরকারের যত গবেষণামূলক প্রোগ্রাম আছেন, সেগুলিতে তিনি অ্যাটেন্ড করবেন, এবং তার যত ট্রেনিং আছে, এগুলিতে কোনোদিন মিস করেন না। তাহলে আপনার সন্তানরা কি দুইজনকেই মিস করেন? তাদের কোনো কমপ্লেইন আছে? আমার একটা ছেলে, আচ্ছা, সে আমি তো আপনি জানেন যে এই 8 নির্বাচনের আগে গিয়ে বিয়ে করতে হয়েছে, কারণ ছাত্রলীগ ছেড়ে আমি আর সময় পাইনি। তখন বিয়ের পর আমার একটি সন্তান, যার নাম ইয়াসার ইসলাম ঈশান, ও স্কলাস্টিকা 6 এখন। তো ও তো আপনার বাবা মা দুইজনই ব্যস্ত, আপনার ছেলে কি মিস করেন, কোনো কমপ্লেইন করেন? ও আসলে কোনো কমপ্লেইন করে না, ও মেনে নিয়েছে, বুঝে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি যে ওর মা ওকে বেশি সময় দেয়, আদর করে, অফিস টাইম ব্যতীত এসে বাইরে যান, ঘুরতে যান, এই সে। আমি খুব একটা সময় দিয়েছি তা না, কিন্তু আমি আমার ভালোবাসাটা তাকে মুগ্ধ করতে সক্ষম করেছি। আচ্ছা, আপনি বুঝাতে পেরেছেন যে আমি এত কিছুর পরে আমি বাবা হিসাবে তোমার পাশে আছি। সে এটা মিন করে, এবং সে বুঝে যে আমি কেন এত ব্যস্ত, সে এটা মিন করতে পারে, কারণ সে বুঝার শক্তি আল্লাহ দিয়েছেন। তো সেই সব দিক থেকে তার যদি সুযোগ পাই, আমরা দেশের বাইরে গেলে, হজে গেলে, তখন কিন্তু তাকে আমি পুরো সময়টা দেওয়ার চেষ্টা করি। তো কিন্তু এই যে এই ঈদের ব্যাপারে তার একটা আছেন, গ্রামের বাড়িতে যাবে, দাদার বাড়িতে যাবে, সবার সাথে মিশবে, থাকবে, এরকম সময়গুলো আমরা একসাথে এনজয় করি, একসাথে কাটাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, ছোট্ট, শিগগিরই ফিরে আসছি। স্পেশাল ঈদ আড্ডা প্রেজেন্টেড বাই জেডএস আরএম, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিউবস লিমিটেড, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ফিরে আসছি স্পেশাল ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন নজরুল ইসলাম বাবু এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। তাদের আসলে ঈদের আনন্দ এবং অবসর কিভাবে কাটে, আমরা তাদেরকে সামনে একরকমভাবে দেখি, সারাক্ষণ রাজনীতির মাঠে, সংসদের বাইরে, টক শোতে, কিন্তু তারপর তাদেরও সবারই একটা পারিবারিক জীবন থাকে। সেটা আমরা একটু কৌতূহল থাকে সাধারণ মানুষের, যে তাদের জীবনটা আসলে কিভাবে কাটে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বলছিলেন আপনি বই পড়েন, গান শোনেন, সিনেমা দেখেন, ইভেন আপনি কন্টেন্টও দেখেন, মানে অনেক কিছু করেন, খুবই মানে ইন্টারেস্টিং। পড়াশোনা, ক্যাম্পাস, ওই সময়ের বন্ধু বান্ধবদের সাথে কি আপনার মানে যোগাযোগ এখনো আছে? তাদের সাথে আড্ডা হয় বা ইয়ে হয়? আমার স্কুলের 1 থেকে যারা ফ্রেন্ড, স্কুল কোথায়? হলিক্রস স্কুল, ভিকারুন্নেসা কলেজ। তো আমরা যারা 1 থেকে 10 বছর একসাথে পড়েছি, আমাদের একটা গ্রুপ আছে, দুষ্টু মেয়েদের গ্রুপ। সেই গ্রুপের যেই কজন সদস্য, আমরা সেই তখন থেকেই বন্ধু, এখনও আমরা বন্ধু। রেগুলার আমরা মিট করি, কোনো নতুন সিনেমা আসলে দৌড়ে যাই আমরা হলে, একসাথে সিনেমা দেখি, প্রায় একসাথে ডিনার করি, এবং সেই ম্যাক্সিমাম ডিনার আমি মিস করি আপনাদের কারণে।
কারণ আমাকে টকশো থাকে, আমি ডিনারে মিস করি, কিন্তু আমাদের খুব রেগুলার আড্ডা হয় এবং আমাদের বন্ডিংটা এরকম। মজার বিষয় হচ্ছে আমাদের এক একজন এক এক প্রফেশনের, এক একজন আবার এক এক রাজনৈতিক মতাদর্শের, এটাও খুব মজা। অসুবিধা নেই, বন্ধুত্বে তাতে কোনো বাধা হয় না, তাতে কিছু হয় না। হ্যাঁ, শুরু আরো যখন অল্প বয়স ছিল দেখা যেত একটু তর্ক হয়ে যায়, লেগে যায় না, একটু হয়তো খোঁচা দিল, আমিও একটু খোঁচা দিলাম, এই চলতে থাকে। কিন্তু আবার যখন আড্ডা শুরু হয় তখন আসলে আমরা সব ভুলে যাই। আমাদের ছোটবেলা থেকে সেই ওয়ান থেকে এত স্মৃতি, এত গল্প, এবং প্রত্যেকের লাইফের সাথে প্রত্যেকে এমনভাবে জড়িয়ে গেছি, জড়িয়ে আছি, সুতরাং আমাদের আসলে এখনো ওই বন্ডিংটা আছে। কিন্তু আপনাদের গ্রুপের অন্য কারো কথা জানি না, আপনি তো মানে পাবলিক ফিগার, ধরেন এই যে সিনেমা দেখতে যাও, মানে আড্ডা মারতে যাও, আপনি কি কখনো মানে রাস্তায় গেলে একটু কোনো বিব্রতকর মানে খ্যাতির বিড়ম্বনায় পড়েন কিনা? কিছুটা পড়ি, মানে কিছুটা মানে বেশ পড়ি। হয়তো দেখা যাচ্ছে ছবি তুলছে, হ্যাঁ ভীষণ অনেক চাপ মানে করে আর কি, সেলফি ছবি বারবার। বন্ধুরা বিরক্ত হন তাতে? এক পর্যায়ে একবার বিরক্ত হয়েছে, হয়ে বলছে মাস্ক পরো না কেন, তুমি তো মাস্ক পরে যেতে পারো। তখন আবার আরেকজন বলছে না, ও তো চায় যাতে ছবি তুলি, এই তো এই মজাগুলো হয়। ওদের একটু ওয়েট করতে হয় আমার জন্য কোথাও, আবার মজাও করে। আমার একটা ফ্রেন্ড আছে খুব মজা করে, গিয়ে বলে ওকে চিনেছেন তো, কোনো রেস্টুরেন্টে গিয়ে ওকে চিনেছেন তো, না ওকে তো আমাদের ফ্রেন্ড। সেটা মানে তারা ওই কৃতিত্ব নিতে চায় যে আমাদের মধ্যে, মজা ওইটাও করে, আবার এটাও মনে করে যে না। জি জি, যেন নজরুল ইসলাম বাবু আপনি যেটা বলছিলেন যে আপনি ছাত্র জীবন থেকেই রাজনীতির একদম ধাপে ধাপে ফলে একটু যদি বলি যে ধরেন মানে অন্যরা যারা এই যে ক্যাম্পাস জীবনে একটু প্রেম করা করা, সেই সুযোগ তো আপনার হয়নি। আপনার কি বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম? বাবা সত্যি কথা, সত্যি কথা, একদম সত্যিটা বলেন। সত্যিকে ভালোবাসি। দেখেন আমি শুরু করেছি কিন্তু স্কুল থেকে, তাই না? কলেজে যখন আমি, তখন এই সুযোগ ছিল না প্রেম টেম করার। কিন্তু দেখেন আমি দায়িত্ব পালন, প্রেম তো আসলে সুযোগ না, প্রেম চলে আসে। না না, সময় পান, সময় দিতে হয়, কথা বলতে হয়, তারপরে ভালো লাগতে হয়। তো আমার বিষয়টা একটু ভিন্ন রকম। আমি এই লাইনে হ্যাঁ হয়তো ভালো লেগেছে, কিন্তু আবার নেতা হিসেবে আপনার সুযোগও ছিলেন অন্যদের মতো যে গিয়ে একটু বলা, সুযোগ ছিল না। আর আমাদের সময়টা ছিল খুবই, আপনি জানেন যে আমার বেশ কয়েকটা ঈদ কিন্তু জেলখানায় করতে হয়েছে। কোরবানি ঈদ আমি 3টারও বেশি জেলখানায় করেছি। তো আমি দেখেছি যে আমাদের সাথে যে মেয়েরা প্রেম করবে সেই সাহসই পেতে না, সময় ছিল না। আমাদেরকে ভাবতেন যে ঠিক ঠিকানা নাই, কখন কি হয়, নানা রকম। ওই সময়গুলি খুব খারাপ। আপনি দেখেছেন তখন ক্যাম্পাসে কি ভয়াবহতা, মানুষ খুন, ছাত্র খুন, এই স্বৈরাচারের আচরণ, এই নানামুখী। এখন একটা লেভেল আসছে, এখন কিন্তু এই ক্যাম্পাস শান্ত। তাহলে তার আপনার প্রেম তাহলে বিয়ের পরে? আমি সরাসরি বিয়ে করেছি গার্ডিয়ানের মতে, সেইটাও 111-এর সময়, একদম লাস্টের দিকে সেটা করেছি। করতে গিয়ে আমি বিয়ের অনুষ্ঠান যে করেছি সেটা কিন্তু আমি একা, যে আমার কোনো বন্ধু বান্ধব যেতে পারেনি। আমার বড় বোন, আমার ভাই, মামারা বললেন যে এই বাড়িতে অমুক বাসায় আসতে হবে। আমি রেডি হয়ে গেছি নর্মালি যেভাবে। যাওয়ার পর মেয়ে দেখে পছন্দ হলো। ওরা বললো যে আমি মেয়ে কী করে, কয় মেয়ে তো এইবার পাশ করলো ডাক্তারি। আমি বললাম যে যদি ডাক্তার হয় তাহলে চলে। আমি একটা কথা এখানে বলতে হবে, বাবু ভাইয়ের ওয়াইফ কিন্তু ভীষণ সুন্দরী। আমি ভাবির ছবি দেখেছি, উনি ভীষণ সুন্দরী। এটা বলতেছে না কিন্তু বাবু ভাই, তার বাবা তো রাজনীতি করতেন, খুব সুন্দর। অ্যাডভোকেট আসাদুজ্জামান, উনি 96 পার্লামেন্ট করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান, নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। তো সব মিলে পলিটিক্যাল পরিবার, রাজনৈতিক পরিবার, বুঝেন আর কি আমাকে ওইভাবে। মানে আপনার তো বিয়ের প্রায় 15-16 বছর হয়ে গেছে। আমি এই যে 7-এর শেষের দিকে বিয়ে করেছি, নভেম্বরের 29 তারিখ। হ্যাঁ, তাহলে এই যে 15-16-17 বছরের যে জার্নি, তাতে মানে আপনাদের এখন প্রেমটা কেমন জমছে? মানে বিয়ের পরের প্রেমটা কেমন জমলো? না, ও তো আমাকে মানে খুব হেল্প করে আর কি। ও কিছু মনে করে না। যে আপাতত জানেন ব্যারিস্টার যে আমি তো খুবই সময় দিই এলাকায় রাজনীতিতে। আপনি আমার চেয়ে ভালো জানেন। সুতরাং আমি সেই সময়গুলি যে দিয়ে যাচ্ছি, সে কিন্তু ভাবির কোনো কমপ্লেন নেই তো? কোনো কমপ্লেন করে না, কোনো মাইন্ড করেন না। এবং সে মনে করে যে আমি ভালো কাজে ভালো সময়ে ব্যয় করি। আমি নানামুখী কর্মকাণ্ডে থাকি, বাট মাঝে মাঝে কোনো দিন বলে যে তুমি ইচ্ছা করলে রুটিন ওয়ার্ক করতে পারো, যেটা আমি আসলে পারি না। রুমিনাপা পারে, যে আপনিও পারেন, যে টাইম টু টাইম করতে। ইদানিং আমি চেষ্টা করছি, ইদানিং দ্যাট মিনস
টুডে টুমোরো থেকে, এই যে আমি বললাম যে শারীরিকভাবেও একটু বয়সের দিকেও যাচ্ছি, সব মিলে কিন্তু এত বছরে কিন্তু আমার কোনো রুটিন ছিল না। দেখেন আমার তবে একটা রুটিন আনা রাজনীতিবিদদের জন্য দরকার আসলে, একটা পর্যায়ে গিয়ে মনে হয় একটা রুটিন সময় যে যখন তখন যেমন তেমন যখন যে আসে তার সাথে কথা বলতে হয়। আর আমি কোনো জায়গায় কোনো গ্যাপ রাখি নাই। দেখা যায় যে আমার বাসায় রাত্রে 12টা 1টা 2টা যখন যে আসছে, আমার ফোন কিন্তু কখনো সেলফোন কখনো বন্ধ রাখি নাই। যখন যে ফোন আসছে, রাজনীতিবিদদের বন্ধ রাখার আসলে সুযোগও থাকে না। আবার দেখা গেছে যে এমনও হয়েছে যে আমি জেলখানাতে যে মার জানাজা পড়তে হয়েছে, আমি এগুলি সব প্যারোলে গিয়েছে, এগুলি কিন্তু মেনে নিয়েছি। সব মেনে নেওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে ইটস ইজি ইন মাই লাইফ। বাট উৎসবের বিষয়টা একটু ভিন্ন। যেমন জেলখানায় যখন ঈদ করেছি, একটা পাঞ্জাবি মনে হয়েছে অনেক সুন্দর, বন্ধুরা পাঠিয়েছে, বাসা থেকে পাঠিয়েছে, এরকম। আর আজকে আপনার সাথে যে আলাপ করছি, এখন মনে হচ্ছে যে দেশের মানুষ ঈদ ঠিক মতো করতে পারছেন কিনা, ভাবনাটা আরো বৃহত্তর পরিসরে আর কি এইরকম হয়ে গেল। তো আজকে যে কথাগুলি রুমিন আপা বললেন যে ঈদ আসলে এরকমই ছিল আমাদের সকলের জীবনে। এই যে এটা সারা জীবনই থাকবে, পৃথিবী যতন থাকবে ঈদের ঐতিহ্য এবং ঈদের মহামান্বিত করার যে কৌশলগুলো, এগুলি হয়তো পরিবর্তন হবে, কিন্তু বাস্তবতা সবসময় একটাই থাকবে। যারা নতুন আসবে তারা যত আনন্দ এটার মধ্যে পাবে, আর যারা বয়স একটু বাড়তে থাকবে তারা দায়িত্ব বাড়তে থাকবে, কিভাবে আনন্দে আমার ছেলে মেয়ে প্রতিবেশী সবার আনন্দটা পরিপূর্ণ করা যায় কিভাবে, তো আজকে আপনি আমাদেরকে ডেকেছেন, আপনার সাথে এই কথা বলতে গিয়ে যে প্রেমের কথা আসলো, সেই জন্য একটা সত্য কথা বলতে হয়। বলেন। প্রেম কিন্তু করতে চায় না এরকম কোনো পুরুষ নাই, কোনো মেয়ে মানুষ নাই। এই যে আপা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন। করতে চায়, করেন, কেউ বলতে চায় না। আমাদেরকেও অনেকে ভালোবাসছেন, কিন্তু আমরা সেই হয়তো সহমর্মিতা অথবা মর্যাদাটা দূর রাখতে পারিনি, দিতে পারিনি, যার কারণে আমাদেরকে ওই পছন্দ মতো বিয়ে করার সৌভাগ্য হয় না। কোনো আফসোস আছে? না, কোনো আফসোস না। আমি না চাইতেই আমার পছন্দের বাইরেই আমি অনেক পছন্দের মানে স্ত্রী পেয়েছেন, জীবন সঙ্গী। জি, আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি পাবো আপনাদের। স্পেশাল ঈদ আড্ডা প্রেজেন্টেড বাই জেডএস আরএম, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিউবস লিমিটেড, co-sponsored by শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, ফিরে এলাম স্পেশাল ঈদ আড্ডায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, এইবার একটু আপনার প্রেমের গল্প শুনি। মানে নজরুল ইসলাম বাবুর প্রেমের গল্প শুনলাম, উনি তো সুযোগই পান নাই প্রেম করার। আপনার কি অবস্থা? আপনার এই দুষ্টু মেয়েদের যে দল, তারা মিলে কি ছেলেদের অনেক জ্বালাইছেন নাকি নিজের? না, আমাদের হোলি ক্রসে একটা মজার ইয়ে ছিল, আমরা কিন্তু প্রেম টেম জাতীয় দুষ্টামি কখনো করি নাই। আমাদের দুষ্টামির দৌড় ছিল ব্যাক বেঞ্চে বসে খাওয়া দাওয়া করা, অন্যের টিফিন চুরি করে আগে শেষ করে ফেলা, কারে কিভাবে খোঁচা দেওয়া যায় কলম দিয়ে পেন্সিল দিয়ে, সামনের বেঞ্চে যে মেয়েটা বসছে তার ওড়নাটা বেঞ্চের সাথে বেঁধে ফেলা যাতে সে উঠতে গিয়ে পড়ে যায়, আবার প্লাস্টিকের সাপ নিয়ে এসে কাঁচের মধ্যে ছেড়ে দেওয়া। আমাদের শয়তানিগুলো এরকম ছিল। কিন্তু আমি একটু কালচারাল ডিফারেন্স দেখলাম। আমি কিন্তু ভিকারুনেসা কলেজ, ওখানে গিয়ে আমি ফর দ্য ফার্স্ট টাইম আই রিয়েলাইজ যে কালচারালি ইটস ভেরি ডিফারেন্ট, ইটস ভেরি ডিফারেন্ট। যেমন ফর এক্সাম্পল, আমি একবার মনে আছে, আমি কোনোদিন ভুলবো না ঘটনাটা, একটা চিপস খেয়েছি, আমি বিন খুঁজতেছি যে আমি চিপসের প্যাকেটটা কোথায় ফেলবো, মেয়েরা আমার বন্ধুরা বলছে এখানে ফেলে দে। আমি না ভাবতে পারি না যে হোলি ক্রসে আমরা বিন খুঁজে খুঁজে আমাদের এখানে ফেলা, মানে আমার সারা দিনের জন্য আমি হোলি ক্রসে ওই দিন ক্লাস করতে পারবো না। এই একটা মেয়েরা ভিকারুনেসে আমি গিয়ে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম বাথরুমে ঢুকে কাপড় চেঞ্জ করে বের হয়ে যেতে পারছে, মানে ইট হ্যাপেন্ড আমাদের সময়, কিন্তু ওগুলো হোলি ক্রসে আনথিঙ্কেবল ছিল। সুতরাং আমাদের ফ্রেন্ডসদের মজাটা কিন্তু ছেলে ঘটিত না, একদম না। বাবু ভাই যেটা বললেন সেটার সূত্র ধরে আমি দুটো কথা বলি, যে বাবার মায়ের মৃত্যু, উনি প্যারোলে বের হয়ে ওনার জানাজা অ্যাটেন্ড করতে হয়েছে। আমার বাবা যখন রাজনীতিতে ছিলেন, মানে বেঁচে ছিলেন, ওনার মায়ের মৃত্যু হয় তখন উনি জেলে, ওনার বাবার মৃত্যু হয় তখনও উনি জেলে। ওনার বাবার মৃত্যুটা উনি ডন পত্রিকায় দেখেছিলেন যে বাবার মৃত্যু হয়েছে, ওনার বইয়ে লেখা আছে এই কথাগুলো, এবং সেই সময় শেখ ফজলুল হক মনি
ওনাকে খুব কেয়ার করে রেখেছিলেন, সেই কথাগুলো লেখা আছে। আর মার মৃত্যু হয় তখন এরশাদের সময়, তখন আম্মার সাথে ওনার ততদিনে বিয়ে হয়েছে, তখন তো আব্বার সাথে আমার দাদা যখন মারা যায় তখন আব্বা আনম্যারিড ছিল, সো নোবডি কেয়ার যে ওনাকে বের করতে হবে প্যারোলে বা কেউ ওরকম কেউ ভাবেনি। তো ঠিক আছে, মা যখন বিয়ে হয়ে আসলেন মা বললেন যে না উনি আমার শ্বশুরের লাশও দেখেন না, এখন শাশুড়ি চলে গেছেন, ওনারটাও দেখবেন না, হয় না। তো উনি ঘুরে ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে টুরে উনি প্যারোলের ব্যবস্থা করে করলেন। তো এটাই মনে পড়লো যে আমাদের রাজনীতিবিদদের জীবন আসলে খুব কঠিন, আমাদের খুব প্রিয় মানুষ চলে যায়, আমরা পাশে দাঁড়াতে পারি না। আর বিয়ের ব্যাপারটাও খুব মজা। আমার তো মানে আপনি এখন আসবেন আমার প্রসঙ্গে, আমি জানি আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি। তার আগে আমার বাবার প্রসঙ্গে একটু বলি। আমার বাবাও কিন্তু খুব লেট ম্যারেজ এবং ঝগড়াঝাটির এক সময়। আপনি কি আপনার বাবার পথে হাঁটছেন অলরেডি? বাবা মার পথে, হ্যাঁ বাবা আমার পথে অলরেডি হাঁটছেন, বয়স হয়েছে। তো উনি নাকি মানে পলিটিক্যাল ঝগড়াঝাটির এক সময় উনি বলেছিলেন বঙ্গবন্ধুকে, আপনি তো ঠিকই বিয়ে করলেন, আমার বিয়েটা তো আপনি দেখলেনও না, কাউকে একটা মেয়েও খুঁজলেন না আপনি জন্য। তো যাই হোক, ওনারও খুবই লেট ম্যারেজ, এই আর কি। না কিন্তু আপনি মানে প্রেমের প্রস্তাব কয়টা পাইছেন? আমি গুনি নাই, আমি প্রচুর প্রস্তাব পেয়েছি। তো মানে কোনোটাই মনে ধরে নাই? সেটা কেন আপনাকে বলবো? আমার সেই চ্যাপ্টার তো বলা। এখন ওই যে আমি সবসময় আপনি আসলে যে বলি যে আমাকে কাচ্চি বিরিয়ানিটা কবে খাওয়াবেন, আসলে কবে খাওয়াবেন? আজকে লাইভে এটা মানে অনুষ্ঠানে বলেন। আমি একদম খুব পরিষ্কার। হ্যাঁ, আমার মানে খাওয়াবেন না আমাদেরকে কাচ্চি বিরিয়ানি? বলি শুনুন, এটাও মজা। আমার বাবা বিয়ের দাওয়াতে যেতেন না, বলতেন এই দরিদ্র দেশে যেই পরিমাণ খরচ করে বিয়ে দেওয়া হয় দ্যাট ইজ নট দ্য রাইট থিং টু ডু। আমিও আমার জীবনে হয়তো বিয়ে করেছি, আমি আপনাদের বলবো কেন, হয়তো করেছি। ও হয়তো করে খাওয়াবেন না সেটা বলে দেন ভাই, খাওয়াবো না। খাওয়াবো, খুবই সিম্পল, কোরমা খেজুর। হ্যাঁ ঠিক আছে, তাতেও রাজি, কোনো অসুবিধা নেই। তাহলে ঘোষণা দিয়ে দেন। কাচ্চিটা আর বললেন না বারবার। আচ্ছা ঠিক আছে, কাচ্চি বলবো না, আপনি হয়তো করেছিটা কনফার্ম করে দেন যে করেছেন, করবেন, করেছি বা কিছু একটা দর্শকদের দেন, ঈদের একটা উপহার দেন তাদেরকে। এটা তো আমি কনফার্ম করব না, এটার সাথে আমার কাজের সাথে দর্শকের সম্পর্ক, আমার ব্যক্তি জীবনের সাথে দর্শকের কোনো সম্পর্ক নাই। তার মানে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে আপনি যে হয়তো করেছেন আমাদের খাওয়াবেন না বলে। হয়তো করিনি। এই রে ভাই, রাজনীতি ভাই, শুধু রাজনীতির সাথে উকিল, ও রাজনীতির সাথে উকিল। বাবু ভাই আপনি সাক্ষী, হয়তো করেছেন হয়তো করেন নাই। আমরা কিন্তু একটা দোলাচলের মধ্যে দিয়ে আজকের একটা এই ঈদের আনন্দটা থাকলো, কিন্তু একটা কৌতূহল থাকলো যে বেরেশা রুমিন ফারহানা বিয়ে হয়তো করেছেন। কথা আছে, হ্যাঁ বলেন। যদি করে থাকেন, করেছেন কিন্তু করেনও নাই এটাও বলেছেন, তাহলে যে কোনো কেউ অফার দিতে পারে। অফার তো ওপেন, উনি তো বলছেন গুনে নাই, অনেক অফার পাইছে। আমরা যারা মনে করি যে করেন নাই, আমরা এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। না উনি বলছেন যে অনেক অফার পাইছেন এবং কোনোটা মনে ধরে নাই, সেটাও কিন্তু বলেন নাই। হ্যাঁ, যে কেউ অফার দিতে পারবে আর কি, সেই দরজাটা খোলা রেখেছে, তাই না? প্রিয় দর্শক, আজকে এই দোলাচল দিয়ে অনুষ্ঠান শেষ করি। ব্যারিস্টার রুমিন ফারহানা, এটা নিয়ে আসলে অনেকের কৌতূহল, এবং আমি জানি যে এই প্রশ্নটা করতে গেলেই উনি আমাকে আক্রমণ করতেন যে আসলে এটা বলতে হবে। উনি নিজে থেকে বলেছেন বিয়ে হয়তো করেছেন, হয়তো করেননি, এবং বলেছেন যে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন, মনে ধরে নাই এমনটাও কিন্তু বলেন নাই। ফলে একটা কৌতূহল, একটা দোলাচল দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। সামনে নিশ্চয়ই একটা সুখবরের জন্য আমরা অপেক্ষা করব। ভালো থাকবেন সবাই, আপনাদের ঈদ আনন্দে কাটুক। কাচ্চি না থাকলেও খেজুর থাকবে। হ্যাঁ খেজুর থাকবে, কাচ্চি না থাকলেও খেজুর থাকবে নিশ্চয়ই। সবার ঈদ আনন্দে কাটুক। Presented by JDS RM, powered by Gram Bangla Tubes Limited, co-sponsored by Shahjadi Mehdi.